বহুল আলোচিত যে মিথ্যে উদ্দেশ্যপ্রণীত যে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে, ওই ধর্ষণ মামলার ভুক্তভোগী ইমাম মুজাফফর আহমদ বলছি। আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনয়ন হয়, সে অভিযোগটা হচ্ছে 24/11/2024 তারিখে আমারই সমাজের একটি মেয়ে, অবিবাহিত মেয়ে গর্ভবতী হয়ে যায় এবং হওয়ার পরে সে 7 মাস হয়ে যায়। হওয়ার পরে বিষয়টি কাউকে না জানিয়ে 7 মাস পর্যন্ত সে আবদ্ধ থাকে এবং কি মুখ পর্যন্ত শব্দ করে না। এমন পর্যায়ে যখন পাড়া প্রতিবেশী বলা বলি করে এবং কি পেটটা যখন এক পর্যায়ে বড় হতে থাকে, তখন আশেপাশের মানুষজন যখন জিজ্ঞাসাবাদ করে তার কি হলো, তখন মানুষজনকে বললো যে এটা টিউমার। এমন পর্যায়ে মেয়েরা যখন পেটে হাত দিয়ে দেখলো যে এটা টিউমার না অন্য কিছু দেখা যায়, এমন অবস্থায় তাকে ক্লিনিকে নিয়ে গিয়ে তাকে যখন পরীক্ষা করা হলো, সেটি তার বাচ্চা হিসেবে গণ্য হলো, যেটি 7 মাসের গর্ভবতী। তখন আমার বিরুদ্ধে 24/11/2024 তারিখে তখন অন্যান্য 3-4 জনের নাম ওঠার পরেও তাদেরকে বিবাহিত বিদায় তাদেরকে এক্সপাস করে দিয়ে আমি ওই সমাজের ইমাম ছিলাম এবং খতিবের দায়িত্ব মক্তবের দায়িত্ব সহ যাবতীয় দায়িত্বে ছিলাম। আমাকে উদ্দেশ্যপ্রণীত ফাঁসানোর জন্য আমাকে একটি মহল উঠে পড়ে যায় এবং তারা সুপরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে কাজ করে। আমাকে এটা একেবারে সরল পেয়ে এবং কি আমাকে কলঙ্কের দাগ বসানোর জন্য আমার বিরুদ্ধে এই মামলাটা দায়ের করে দেয়। মামলাটা দায়ের করার পরে আমি বারবার তখন তথ্য উপাত্তের জন্য এবং ডিএনএ টেস্ট করার জন্য বারবার বলি, তবুও গ্রামবাসী এবং সমাজবাসী, আমার যে প্রভাবশালী রাজনীতিক এবং কি সবাই তৎপর পুলিশি একটি গ্রুপ প্রশাসনের সবাইকে যখন বলি এই বিষয়গুলি, তারা আমলে নেয় না। তারা আমাকে গ্রেপ্তার করে। আমি যখন কোর্টে আসি আমার বিরুদ্ধে মানহানি মামলা দেওয়ার জন্য, কোর্টের সামনে থেকে তারা সমাজবাসী কিছু কয়েকজন মিলে এবং কি পুলিশ মিলে আমাকে গ্রেপ্তার করে জিডির মাধ্যমে এবং কি ওই দিন বিকেল বেলায় আমার নামে মামলাটি হয়। অতঃপর আমি আদালতে প্রেরণ করা হয়। আমাকে প্রেরণ করার পরে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সর্বোচ্চ আমাকে স্বীকারোক্তি নেওয়ার জন্য নির্যাতন চালানো হয়। এমত অবস্থায় আমি সততা এবং দৃঢ়তার সাথে বলি এই বিষয়টা আমি জানি না, আমার বোধগম্য নয়। আমি বিজ্ঞ আদালতে আবেদন করি ডিএনএর জন্য। বিজ্ঞ আদালত এই বিষয়টি আমলে নেই। আমার কারাগারের একটু বর্ণনা দিই আপনাদেরকে। আমাকে পায়ে ডান্ডা বেরি, এখনো পর্যন্ত আমার পায়ে দাগ রয়েছে, ডান্ডা বেরি করানো হয় এবং কি কোমরের রশি পর্যন্ত করানো হয়, মোটা হাতে হ্যান্ডকাপ এবং তার উপরে রশি পর্যন্ত পালন করা হয়। এভাবে কোর্টে বলেন, সিআইডি অফিস বলেন, সর্ব অবস্থা আমাকে তোলা হলো। বারবার নিষেধ করা হলেও তারা এটা শুনে না। আমি একজন আলেম, আমার এই নেবাজ দার্শনিকের জন্য তারা আমাকে সর্বোত্তম ত্রুটি পর্যন্ত নিক্ষেপ করে, অশ্রাব্য ভাষা আমাকে গালাগালি করে, বিভিন্ন ভাষায় হেয় প্রতিপূর্ণ করে। এমত অবস্থায় আমি যখন 26/12/2024 তারিখে কারাগারে থাকা অবস্থায় 2বার জামিন চাওয়ার পরে, তৃতীয়বার আমার অসুস্থতা আমার ব্রেন পর্যন্ত চলে যায়, আমি সেন্সলেস হয়ে পড়ি। আমি চিকিৎসা পর্যন্ত 3 দিন আমাকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়, কুমিল্লা ট্রান্সফার করে দেওয়া হয়। এমত অবস্থায় আমার তখন চিকিৎসা চলে, চিকিৎসা এবং আমার পড়াশোনার বিষয়টা খেয়াল রেখে বিজ্ঞ আদালত আমাকে 26/12/2024 তারিখে জামিন প্রদান করে এবং আমি ডিএনএর আবেদন করার জন্য, মেয়েটি দোষিত হয়েছে কিনা এইটা শিওর হওয়ার জন্য মেয়েটির সাথে আমার ডিএনএর স্যাম্পল রাখা হয়। অতঃপর ওই শিশু বাচ্চা মেয়েটি ফেব্রুয়ারি 13 তারিখে জন্মগ্রহণ করে 2025 তারিখে। তার স্যাম্পলের সাথে মিলানো হয় আমি তার পিতা কিনা। এই মিলানো পর্যায়ে আমার তখন ডিএনএ অ্যানালাইজ মালিবাগ থেকে বিষয়টি জানাই যে আমি তার জৈবিক পিতা নয়। আমার পক্ষে রিপোর্টটি আসে, আমার পক্ষে 0%, আমার কোনো কিছুতে মিল পায় না। এক পর্যায়ে ওই বাদিনী এবং কি ওই ভিকটিমকে এবং সমাজবাসী যারা ছিল তাদের পক্ষে প্রভাবশালী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওই মেয়েটাকে 22 ধারায় জিজ্ঞাসাবাদ করা হয়। 61(4) যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন মেয়েটি স্বীকার করতে বাধ্য হয়। তার আপন ভাই কাশি করে। অতঃপর আপন ভাইকে ব্রিকফিল্ড থেকে 20 মে 2025 তারিখে বিকেলবেলা গ্রেপ্তার করে নিয়ে গেলে আপন ভাই প্রাথমিকভাবে স্বীকার করে এবং খোলাসা বলে যে 1.5 মাস তারা শারীরিক সম্পর্ক করে, কোনো জোর জবরদস্তি ছাড়া। এমন অবস্থায় এই গর্ভবতী হয়ে যায়। অতঃপর ডিএনএর জন্য আবেদন করে, ডিএনএ তে প্রেরণ করলে সিআইডি মালিবাগে বিষয়টি ধরা পড়ে যে আপন ভাই প্রত্যেক
ছোট বোনকে ধর্ষণ করা হয়, তার গর্ভবতী সন্তান এটা সেটি হচ্ছে আপন ভাই মোর্শেদের, এবং তার সাথে 99% মিল পাওয়া যায়। সবকিছু মিল পাওয়ার পরে গত 20 মে থেকে এই বছর মে পর্যন্ত 1 বছর সে এখনো কারাগারে রয়েছে। এমত অবস্থায় আমি বলবো যে আমি এমন নিগৃহীত অবস্থা হয়েছি, দেশবাসী, সমাজবাসী, জাতি সবার কাছে আমার ছোট হয়েছে। আমি নামাজ পরিচালনা করতে পারি নাই, জুমার নামাজ বলেন, আমি সামাজিক ব্যবস্থায় 6 মাস পর্যন্ত কারো চোখ দেখাতে পারি নাই। এমত অবস্থায় আমার 10 ডিসিম জায়গা আমি বিক্রি করে দেওয়া লাগছে, কারো কাছে আমার টাকা পয়সা পর্যন্ত পাই নাই সামান্য মূল্যে। তারপর আমার শেষমেশ আমার 1 বছর আমি পড়াশোনা পিছিয়ে গেছি, এবং আমার ইসলামী ফাউন্ডেশনের চাকরি ছিল, সেটা আমার চলে গেছে। আমার মাদ্রাসা চাকরি ছিল, চলে গেছে। মসজিদের যাবতীয় দায়িত্ব চলে গেছে। আমার বাবার দায়িত্ব চলে গেছে। আমার কোন একটা মাদ্রাসার দায়িত্ব ছিল, ওটাও চলে গেছে। এভাবে সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয় আমার পরিবারের উপর। আমার পরিবার সারা সেদিন কেউ আমার পাশে দাঁড়ায় নাই। এমন অবস্থায় যখন আমাকে 31 আগস্ট 2025 তারিখে পুলিশ ব্যাপকভাবে তদন্তের মাধ্যমে আমাকে অব্যাহতি প্রদান করে, আসামি মোর্শেদকে কারাগারে বিচারের জন্য দাবি করে, এবং গত 17 এপ্রিল 2026 তারিখে আদালত বিষয়টিকে আমলে নিয়ে আমাকে পুরোপুরি ভাবে খালাস প্রদান করে, এবং আসামি মুর্শিদের এখনো বিচারের দিন আছে। এই জন্য আমি বলবো, একটি মামলা একটি মেয়ের কথা মতো, মা বোন সবারই রয়েছে, আমারও রয়েছে, মেয়ের কথার জবানবন্দির উপরে কোনো কিছু তালাশ বিবেচনা না করে এটাকে আমলে নিয়ে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হয়, তাকে দোষী বলা যাবে না। এই সমাজ, এই ব্যক্তি সবাই যখন বিরুদ্ধে চলে যায়, তখন বিষয়টা কেমন হয়ে যায়। এজন্য আমি বলবো যে সরকার বাহাদুর, তিনি আমাদের মানবিক প্রধানমন্ত্রী, তার দৃষ্টিগোচর করবো এই বিষয়টি যারা জড়িত, এবং যে দর্শক তার একমাত্র হচ্ছে মৃত্যু। কারণ হচ্ছে একটি মামলা যখন আপনি প্রকাশ্য আইনে শাস্তি দিতে পারবেন, আর 100টি মামলা তখন থেমে যাবে এসব অনৈতিক কাজগুলো। এবং কি তার সাথে সাথে আমার যে আর্থিক ক্ষতিপূরণ, আমি 1,000 কোটি টাকা এই বিষয়ে যে আমার অনেক বড় মানহানি এবং ক্ষতিপূরণ হয়েছে, এবং কি মানহানি হয়েছে, তার বিচার দাবি করছি, এবং কি যথার্থ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ। আপনার সঙ্গে শত্রুতা কি ছিল তাতে, মানে কেন আপনাকে ফাঁসানো হয়েছে? জি, আমাকে ফাঁসানো হয়েছিল শত্রুতা। আমি ওখানে শুধু ইনাম নয়, আমি একজন জনপ্রতিনিধির মতো কাজ করছি। আমি মানবিক কয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছি। আমি মানবিক কাজ করতাম, যেখানে আমাদের ওইদিকে আপনারা যদি খেয়াল নেন, 2024 সালে বন্যা হয়েছিল আমাদের ফেনীতে। বন্যাতে আমার উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এবং আমি করোনাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করি। 2017 সালের আন্দোলনের সাথে আমার উল্লেখযোগ্য ভূমিকা আছে, মেধা ও শ্রমের। এবং কি 2024 সালে মেধার যে বিষয়টি নিয়ে উল্লেখযোগ্য আমার ভূমিকা রয়েছে। ভূমিকা থাকা অবস্থায় একটি মহল উঠে পড়ে লেগে যায়, রাজনীতিক বলেন প্রভাবশালীরা আমার বিরুদ্ধে গিয়ে ওই মেয়েটিকে চক্রান্ত করে আমার বিরুদ্ধে বেরিয়ে দিয়ে এই মিথ্যা বাংলা ঠিকানা। একটু আগে আপনি বলছিলেন যে তারা 1 থেকে 5 মাস দুজনের সম্মতিতে মেলামেশা করে, তাহলে এটা ধর্ষণ কিভাবে হয়? মানে এটা উল্লেখ করে বলবো যে তারা দুজনের সম্মতিতে মেলামেশা করছে। জি, এটা কিছু আদালত যাবে, যেটা পুলিশে আমলে রয়েছে। তাহলে এটা পুলিশ যেহেতু আমার বিরুদ্ধে মামলা করেছে, তাহলে সরকার বাদী মামলা। অথচ এটা দর্শন হিসাবে আরেকটি বড় ব্যাপার, ও 14 বছরের কিশোরী সাজিয়ে দিই মামলাটি যেন ফাঁকাভুক্ত হয় সেজন্য। অথচ মেয়েটি 17 থেকে 18